শহরের কোলাহল, দূষণ আর যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে অনন্যা যখন তার গ্রামের পৈতৃক বাড়িতে এসে উঠল, তখন তার মনে হয়েছিল সে যেন স্বর্গের এক টুকরো খুঁজে পেয়েছে। বাড়িটার নাম শান্তিনীর। অনন্যার বাবার বাবা অর্থাৎ তার দাদু এটি বানিয়েছিলেন। বিশাল পুরনো দোতলা বাড়ি, সামনে মস্ত বড় ফুলের বাগান আর পিছনে শান বাঁধানো ঘাটসহ এক বিশাল দিঘি। ছোটবেলায় কয়েকবার এসেছে সে, কিন্তু আবছা স্মৃতি ছাড়া আর কিছুই মনে নেই। অনন্যা একজন লেখিকা। বিগত কয়েক মাস ধরে একটা শব্দও লিখতে পারছিল না সে, যাকে বলে রাইটার্স ব্লক। তার প্রকাশক তাগাদা দিচ্ছিলেন, কিন্তু মাথায় কোনো প্লট আসছিল না। তাই এই নিরিবিলি পরিবেশে এলে যদি লেখার অনুপ্রেরণা ফিরে পায়, এই আশায় তার এখানে আসা। বাড়িতে পৌঁছানোর পর করিম চাচা, যেই বাড়ির বহু পুরনো কেয়ারটেকার, তাকে সবকিছু বুঝিয়ে দিল। দিদিমণি, কোনো ভয় নাই, আমি পাশের বাড়িতেই থাকি, একটা হাঁক দিলেই চইলা আসব। বাড়িটা অনেকদিন বন্ধ ছিল, তাই একটু পুরনো গন্ধ পাইতে পারেন, একদিনেই সব ঠিক হইয়া যাইব। অনন্যা মৃদু হেসে তাকে আশ্বস্ত করল। একাকিত্বকে তার ভয় নেই, বরং এটাই তার এখন সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথম কয়েকদিন স্বপ্নের মতো কাটল। ভোরের পাখির ডাকে ঘুম ভাঙা, বাগানের তাজা ফুলের গন্ধ নেওয়া, দিঘির শান্ত জলে পা ডুডিয়ে বসে থাকা, আর রাতের বেলা ঝিঝি পকার ঐকতান শুনে শুনে ঘুমিয়ে পড়া। অনন্যা তার ল্যাপটপ খুলে নতুন গল্পের প্লট নিয়ে ভাবতে শুরু করল। সমস্যা শুরু হলো পঞ্চম রাতে। দোতলার সবচেয়ে বড় ঘরটা অনন্যা নিজের জন্য বেছে নিয়েছিল। সেই ঘরে দেয়ালের সাথে লাগানো ছিল এক বিশাল পুরনো আমলের আয়না। কাঁচটা একটু ঝাপসা, আর তার চারপাশে কাঠের ফ্রেমে জটিল কারুকার্য করা। অনন্যা প্রথম দিনই আয়নাটা পরিষ্কার করিয়েছিল। সেদিন রাতে লেখার টেবিলে বসে কাজ করতে করতে হঠাৎ তার চোখ গেল আয়নার দিকে। তার মনে হলো আয়নার ভেতরের প্রতিবিম্বটা যেন তার চেয়ে এক মুহূর্ত দেরিতে নড়ে উঠল। সে মাথা নাড়ল, প্রতিবিম্বটাও নাড়ল, কিন্তু কেমন একটা অস্বস্তি তার মনে গেঁথে গেল। সে ভাবল হয়তো সারাদিনের পরিশ্রমে চোখ ধাঁধিয়ে গেছে। পরের দিন দুপুরে সে দিঘির ঘাটে বসেছিল, জলের দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখছিল। হঠাৎ তার মনে হল জলের ভেতরের অনন্যা তার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু সেই হাসিটা তার নিজের নয়, কেমন যেন শীতল হিংস্র একটা হাসি। অনন্যা চমকে উঠে পিছনে তাকালো, কিন্তু কেউ কোথাও ছিল না। তার বুকটা ধড়াস করে উঠল। সে দ্রুত পায়ে ঘরে ফিরে এলো। সেই রাত থেকে শুরু হলো আসল খেলা। অনন্যা যখনই আয়নার সামনে দাঁড়াত, তার মনে হতো ভেতরের মানুষটা সে নয়, অন্য কেউ। তার প্রতিবিম্বটা তার সব হরকত নকল করত, কিন্তু তার চোখের দৃষ্টি থাকত স্থির, শীতল আর অচেনা। মাঝে মাঝে অনন্যার মনে হতো প্রতিবিম্বটা যেন কিছু বলতে চাইছে, তার ঠোঁট দুটো সামান্য কাঁপছে। অনন্যা ভয় পেতে শুরু করল। সে আয়নাটার সামনে একটা বড় চাদর টাঙিয়ে দিল, কিন্তু তাতেও শান্তি মিলল না। রাতের বেলা শোবার পর তার কানে ফিসফিস আওয়াজ ভেসে আসতে লাগল। কেউ যেন তার নাম ধরে ডাকছে, অনন্যা, অনন্যা। গলার স্বরটা অবিকল তার নিদের, কিন্তু সুরটা কেমন যেন ভৌতিক আর করুণ। একদিন রাতে ঘুম ভেঙে গেল তার। ঘড়িতে তখন রাত 2। সারা বাড়ি নিস্তব্ধ, কিন্তু তার মনে হলো পাশের ঘর থেকে কেউ একজন কাঁদছে। কান্নার আওয়াজটা এত করুণ যে বুক ফেটে যায়। অনন্যা ভয়ে কেঁপে কেঁপে দরজা খুলে বারান্দায় বেরোল। কান্নার আওয়াজটা আসছে নিচের তলার স্টোর রুম থেকে। সাহস করে সে নিচে নামল। স্টোর রুমের দরজাটা সামান্য খোলা, ভেতরটা অন্ধকার। সে মোবাইলে টর্চ জ্বালিয়ে ভেতরে উকি দিল। ঘরের মাঝখানে ধুলোমাখা জিনিসপত্রের মধ্যে একটা পুরনো ট্রাঙ্ক রাখা। কান্নার আওয়াজটা যেন ওই ট্রাঙ্কের ভেতর থেকেই আসছে। অনন্যার শরীর কাঁটা দিয়ে উঠল। সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দৌড়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে সে করিম চাচাকে স্টোররুমের ব্যাপারে জিজ্ঞেস করল। করিম চাচার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ওই ঘরটা বন্ধই থাকে দিদিমণি, ওতে আমার দাদির আমলের জিনিসপত্র আছে। ট্রাঙ্কের মধ্যে কি আছে চাচা? অনন্যার সরাসরি প্রশ্নে করিম চাচা চমকে উঠল। ইতস্তত করে বলল, কিছু পুরনো কাপড় চোপড় আর একটা ডায়েরি, আমার দাদির এক বোনের, তার নামও ছিল অনন্যা। বুকের ভেতরটা হিম হয়ে গেল অনন্যার। সে জোর করে চাবি নিয়ে ট্রাঙ্কটা খুলল। ভেতরে পুরনো শাড়ির ভাঁজে রাখা ছিল চামড়ার বাঁধাই করা একটা ডায়েরি। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কালির রং প্রায় ধূসর। অনন্যা ডায়েরিটা নিয়ে নিজের ঘরে চলে এলো। ডায়েরিটা পড়তে শুরু করল সে, আর যতই পড়তে লাগল তার রক্ত জল হয়ে যেতে লাগল। এই ডায়েরিটা তার বাবার বড় পিসি অনন্যার লেখা। প্রায় 70 বছর আগে এই বাড়িতেই থাকত সে। ডায়েরির প্রথম দিকের লেখাগুলো খুব প্রাণবন্ত, প্রকৃতি, কবিতা আর তার ভালোবাসার মানুষটিকে নিয়ে লেখা। কিন্তু শেষের দিকের লেখাগুলো কেমন যেন খাপছাড়া, অসংলগ্ন আর ভয়ঙ্কর। অনন্যা পড়ে জানতে পারল তার সেই আত্মীয়াও এই দোতলার ঘরেই থাকত।
সে ওই বিশাল আয়নাটার সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। ডায়েরিতে সে লিখেছে, আজ আয়নার ভেতরের আমি হাসল। আমি কাঁদছিলাম, কিন্তু ও হাসল। ওর চোখে কিসের যেন লোভ, ও আমার জীবনটা চায়। ডায়েরির শেষের পাতাগুলোতে লেখাগুলো কাঁপা কাঁপা। ও বেরিয়ে আসতে চায়, প্রতি রাতেও আয়নায় ধাক্কা দেয়। কাঁচটা কেঁপে ওঠে, আমার ভয় করে, ও আমার জায়গা নিতে চায়। ও বলে, আমরা দুজনেই অনন্যা, কিন্তু এই বাড়িতে শুধু একজনই থাকতে পারবে। শেষ পাতায় লেখা ছিল মাত্র একটা বাক্য, আজ রাতেও বেরিয়ে আসবে, আমি আর আটকাতে পারছি না। এরপর ডায়েরিতে আর কিছু লেখা নেই। অনন্যা ডায়েরিটা বন্ধ করে থরথর করে কাঁপতে লাগল। সে বুঝতে পারল এই বাড়িতে সে একা নয়। আয়নার ভেতরে যে সত্তাটা বন্দী ছিল, এতদিন পর আবার নতুন শিকার পেয়েছে। সেও অনন্যা, তাই আত্মাটা তার প্রতি আকৃষ্ট হয়েছে। সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছে যেন সারা বাড়িটা কাঁপছে। অনন্যা ঘরের সব আলো জ্বালিয়ে বসেছিল। হঠাৎ দপ করে বিদ্যুৎ চলে গেল। ঘরটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। সেই মুহূর্তে আয়নার ওপর থেকে চাদরটা শোঁ করে নিচে পড়ে গেল। বজ্রপাতের আলোয় এক ঝলকের জন্য অনন্যা দেখল আয়নার ভেতরে তার প্রতিবিম্বটা দাঁড়িয়ে আছে। কিন্তু তার পরনে অনন্যার পোশাক নয়, একটা পুরনো আমলের শাড়ি। তার চুলগুলো এলোমেলো, আর ঠোঁটের কোণে সেই শীতল ক্রূর হাসি। অনন্যা ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না। তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। আয়নার ভেতরের সত্তাটা ধীরে ধীরে আয়নার কাঁচের দিকে এগিয়ে এলো। সে কাঁচের ওপর হাত রাখল। অনন্যা দেখল কাঁচের ওপর নয়, মনে হচ্ছে যেন একটা অদৃশ্য দেওয়ালে হাত রেখেছে। বেরিয়ে আয়। আয়নার ভেতর থেকে একটা ফিসফিসে হিসিসে আওয়াজ এলো, এই শরীরটা এখন আমার। অনন্যা দেখল আয়নার কাঁচটা কাঁপছে, তাতে সূক্ষ্ম ফাটল ধরতে শুরু করেছে। সে বুঝতে পারল আজ রাতে শেষ খেলা। ওই সত্তাটা বেরিয়ে আসবে এবং তার শরীর দখল করবে। হঠাৎ তার দাদুর কথা মনে পড়ল। ছোটবেলায় দাদু তাকে বলেছিলেন, ভয়ে পেলে চলবে না, ভয়কে জয় করতে হয়। অনন্যার ভেতর থেকে কে যেন বলে উঠল, পালালে চলবে না, লড়তে হবে। সে অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে লেখার টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে রাখা ভারী পেপারউইটটা হাতে তুলে নিল। তার একটাই লক্ষ্য, আয়নাটাকে ভেঙে চুরমার করে দিতে হবে। সে যখন আয়নার দিকে এগোল, দেখল ভেতরের সত্তাটার অর্ধেক শরীর যেন কাঁচ গলে বেরিয়ে এসেছে। একটা বরফ শীতল হাত তার দিকে বাড়ানো। ঘরটা পচা স্যাঁতসেঁতে একটা গন্ধে ভরে গেছে। অনন্যা! সত্তাটা তার নাম ধরে ডাকল। আমরা এক হয়ে যাব। না! চিৎকার করে উঠল অনন্যা। সর্বশক্তি দিয়ে সে পেপারওয়েটটা ছুঁড়ে মারল আয়নার দিকে। প্রচণ্ড শব্দে আয়নাটা ভেঙে হাজার হাজার টুকরো হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল। সাথে সাথে সেই হিসহিসে আওয়াজ আর পচা গন্ধটা মিলিয়ে গেল। ঝড়ের তীব্রতাও যেন কমে এলো। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলো। অনন্যা হাঁটু গেড়ে বসে হাঁপাচ্ছিল। সারা শরীরে তার কাঁচের টুকরো ছিটকে লেগেছে, কয়েক জায়গায় কেটেও গেছে। কিন্তু সে বেঁচে আছে, সে পেরেছে। পরের দিন সকালেই অনন্যা ব্যাগ গুছিয়ে নিল। এই অভিশপ্ত বাড়িতে আর এক মুহূর্তও নয়। করিম চাচাকে সে শুধু বলল তার জরুরি কাজ পড়ে গেছে, তাই শহরে ফিরতে হচ্ছে। ভাঙা আয়নার ব্যাপারে কিছু বলল না। স্টেশনে যাওয়ার জন্য যখন সে গাড়িতে উঠল, শেষবারের মতো বাড়িটার দিকে তাকাল। শান্তি নীর, কি নিদারুণ পরিহাস! শহরে ফিরে এসে অনন্যা আবার তার স্বাভাবিক জীবনে ঢোকার চেষ্টা করল। সে তার প্রকাশকের সাথে দেখা করল, বলল তার কাছে একটা দুর্দান্ত প্লট আছে, একটা ভয়ের গল্প, তার নিজের অভিজ্ঞতা নিয়ে। 1 মাস পর অনন্যার নতুন উপন্যাস প্রকাশিত হল, নাম অনন্যা। বইটা বেরোনোর সাথে সাথেই বেস্ট সেলার হয়ে গেল। সবাই তার লেখার গভীরতা, ভয়কে তুলে ধরা নিখুঁত ভঙ্গির প্রশংসা করতে লাগল। অনন্যা এখন খুব বিখ্যাত লেখিকা। সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি ঠান্ডা মাথার। তার বন্ধুরা বলে, গ্রাম থেকে ফেরার পর সে যেন অনেকটাই বদলে গেছে। আগের মতো আর সহজে হাসে না, তার চোখের দৃষ্টি কেমন যেন গভীর, অচেনা। একদিন রাতে তার নতুন ফ্ল্যাটের ড্রেসিং টেবিলের সামনে বসে সে চুল আঁচড়াচ্ছিল। আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখছিল। নিখুঁত, সুন্দর। সে আলতো করে হাসল। কিন্তু তার হাসিটা তার ঠোঁটে মিলিয়ে যাওয়ার আগেই আয়নার ভেতরের প্রতিবিম্বটা এক মুহূর্ত বেশি সময় ধরে হাসল, একটা শীতল, বিজয়ী হাসি। অনন্যা চমকে উঠল না।
সে শুধু শান্ত চোখে আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি জানি তুমি ওখানে আছো। আয়নাটা ভেঙেছিল, কিন্তু তুমি শেষ হওনি। একটা টুকরো আমার সাথে চলে এসেছে। সে আবার হাসল। এবার তার নিজের হাসি আর প্রতিবিম্বের হাসির মধ্যে কোনো পার্থক্য ছিল না। তবে চিন্তা নেই, সে আয়নার দিকে তাকিয়ে বলল, এই পৃথিবীতে দুজনেরই জায়গা হবে, কারণ এখন আমরা দুজনেই অনন্যা। বাইরে তখন গভীর রাত। শহরের কোলাহল থেমে গেছে, শুধু অনন্যার ফ্ল্যাটের আলোটা জ্বলছে, যেখানে এক শরীরে বাস করে দুটো সত্তা। আর তাদের সেই শীতল হাসি রাতের নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। গল্পটা এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই হয়তো শুরু হয় এক নতুন আরও ভয়ঙ্কর অধ্যায়ের গল্প। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।